হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা ক্লাস 11 সেমিস্টার 1 জন্য অলরেডি ফিজিক্সের ক্লাস শুরু করে দিয়েছি। আজকে আমরা করব আমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও তার পরিমাপ, অথবা আমরা ছায়া বই থেকে বললে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এই অধ্যায়ের পার্ট 2। ওকে, আশা করি তোমরা পার্ট 1টা দেখে কমপ্লিট করেছো, কারণ পার্ট 2 এর লেকচার অনেকটাই কিন্তু পার্ট 1-এর সঙ্গে মিল থাকবে। চলো তবুও আমরা একবার পার্ট 1-এ আমরা কি কি পড়েছিলাম সেটা একবার রিভাইজ করে নিই। ওকে, পার্ট 1-এ আমরা কি পড়েছিলাম? প্রথমত আমরা দেখেছিলাম ভৌত জগৎ, ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি, তাই না? ভৌত জগৎ সম্পর্কে আমরা পড়েছিলাম। আমাদের এই যে চারপাশে দৃশ্য অদৃশ্যমান অসংখ্য বস্তু আছে, এবং আছে আমাদের এই চারিদিকের জীবজগৎ, এই সমস্ত কিছু নিয়েই করে ওঠে আমাদের এই ভৌত জগৎ, তাই না? এইবার ভৌত জগতের পর আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ভৌত রাশি সম্পর্কে। ভৌত রাশি কাকে বলবো স্যার? ভৌত রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা বলবো ভৌত রাশি। যেমন আমরা দৈর্ঘ্যকে পরিমাপ করি, ভরকে পরিমাপ করি, এইগুলো ছিল আমাদের ভৌত রাশি। এবার ভৌত রাশির গঠন সম্পর্কে আমরা পড়েছিলাম। ভৌত রাশির গঠন, কিভাবে একটা ভৌত রাশি গঠিত হয়। ভৌত রাশির থাকে একটা সংখ্যামান আর থাকে একক। যেমন কোনো একটা ভৌত রাশি, যেমন বললাম ভর, ভরকে আমরা কিভাবে প্রকাশ করি? একটা সংখ্যামান থাকে 5, সঙ্গে এর একটা একক থাকে, যেমন কেজি। যদি আমরা বাজারে কোনো জিনিস কিনতে যাই, ধরলাম আলু কিনতে গেলাম, তাহলে আমরা দোকানদারের কাছে গিয়ে কি বলবো? 5 কেজি কি আলু দাও। তাহলে 5টা হচ্ছে তার সংখ্যামান এবং কেজিটা হলো তার একক। ওকে, তাহলে স্যার এই একক আমরা কাকে বলবো? একক কি? একক কি সেই সংজ্ঞাটাও আমরা দেখেছি। কোনো একটা ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে ওই ভৌত রাশিরই ক্ষুদ্র একটা অংশকে প্রমাণ ধরে ওই ভৌত রাশিটিকে পরিমাপ করা হয়। ওই যে ক্ষুদ্র অংশটি যাকে আমরা প্রমাণ ধরেছি তাকেই আমরা বলবো একক। কমন, যেমন ভর তো অনেক বড় বড় হতে পারে, তাহলে ভরেরই একটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশকে আমরা 1 কেজি বলে থাকি, এর চেয়ে ক্ষুদ্র অংশকে আমরা 1 গ্রাম বলে থাকি। তাহলে এইগুলো হচ্ছে ভর পরিমাপের একক। কমন, তারপরে আমরা ভৌত রাশির এই যে একক পড়লাম, এককের প্রকারভেদ সম্পর্কে আমরা পড়েছি, তাই না? প্রকারভেদ সম্পর্কে আমরা পড়েছি। কি স্যার? এককের প্রকারভেদ, যেমন প্রাথমিক একক আর লব্ধ একক, এইগুলো আমরা পড়েছি। প্রাথমিক একক স্যার কাকে বলবো? যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, যাদের সাহায্যে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায়, তাদেরকে আমরা বলেছিলাম প্রাথমিক একক। কমন, যেমন দৈর্ঘ্যের একক মিটার একটা প্রাথমিক একক, এটা অন্য কারোর উপর নির্ভরশীল নয়। লব্ধ একক কাকে বলবো? যেসব ভৌত রাশির একক অন্য কোনো প্রাথমিক রাশির এককগুলোর উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলবো লব্ধ একক। যেমন স্যার, যেমন বেগের একক কি হয়? বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে বেগ মিটার আর সেকেন্ডের উপর নির্ভরশীল। মিটার কি? দৈর্ঘ্যের একক। সেকেন্ড কি? সময়ের একক। তাহলে বেগের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল এবং সময়ের এককের উপর নির্ভরশীল, এটাকে আমরা বলবো লব্ধ একক। আর আমরা কি পড়েছি স্যার? আর পড়েছি এককের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। কমন, এককের বিভিন্ন পদ্ধতি, যেমন স্যার, যেমন হচ্ছে এককের বিভিন্ন পদ্ধতি। এককের পদ্ধতি সম্পর্কে পড়েছি। কি কি? 3টা পদ্ধতি: সিজিএস ইউনিট, এমকেএস ইউনিট এবং এফপিএস ইউনিট। এগুলো সম্পর্কে আমরা একদম আমাদের নবম শ্রেণী থেকেই পড়ে আসছি। অর্থাৎ দৈর্ঘ্য, ভর আর সময় যদি আমরা লিখি, সিজিএস এককে দৈর্ঘ্যের একক কী হয় স্যার? সেন্টিমিটার। ভরের একক কী হয় স্যার? মিটার। সময়ের একক কী হয় স্যার? সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হয় স্যার? মিটার।
ভরের একক কী হয় কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, আর এটা ফুট পাউন্ড সেকেন্ড। দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। কমন। এবং এমকেএস পদ্ধতিরই একটা যে পরিবর্তিত রূপ সেটা কী ছিল এসআই সিস্টেম, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা আমরা পড়েছি, যেখানে প্রথমত আমরা 3টি প্রাথমিক রাশিকে নিয়ে এককগুলো গঠন করেছিলাম। এবার এসআই সিস্টেমে টোটাল 60টি রাশি ছিল, সেগুলো আমরা পড়েছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভৌত রাশির মাত্রা। কমন। তাহলে স্যার আমাদের কাছে একটা ভৌত রাশিকে প্রকাশ করার জন্য তার সংখ্যামান আছে, তার একক আছে, এরপরে মাত্রাটার কি প্রয়োজন পড়ল? মাত্রাটাকে আমরা কেন পড়ব? মাত্রাটাকে আমরা এই জন্যই পড়ব যে আমরা যদি কোনো একটা লব্ধ রাশি, এই যে লব্ধ রাশিগুলোর কথা বললাম, এই লব্ধ রাশিগুলোকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজকে আমরা তাহলে আলোচনা করব মাত্রাকে নিয়ে, তাই তো? যদি আমরা কোনো একটা লব্ধ রাশিকে লক্ষ্য করি, ধরলাম এই বেগ, বেগের একক কী হয় স্যার মিটার পার সেকেন্ড, সরি। তাহলে এই লব্ধ রাশিটা দেখে আমরা সহজেই অনুধাবন করতে পারছি যে বেগ রাশিটা মিটার অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল এবং সময়ের এককের উপর নির্ভরশীল। কমন। কিন্তু যদি আমি বলি বল, বলের একক কী হয় স্যার? বলের একক এসআই পদ্ধতিতে নিউটন, নিউটন। সিজিএস পদ্ধতিতে বললে ডাই, এসআই পদ্ধতি, আর এদিকে লিখলাম আমি সিজিএস পদ্ধতি। এবার এই বলের একক নিউটন কিংবা ডাই, এটা দেখে কি আমরা বুঝতে পারছি যে বল রাশিটা কোন কোন প্রাথমিক রাশির উপর কি ভাবে নির্ভরশীল? না, কখনোই এটা দেখে আমরা বুঝতে পারছি না বল কি ভাবে প্রাথমিক রাশিগুলোর উপর নির্ভরশীল। তাই যাতে আমরা কোনো একটা ভৌত রাশি এমন এক কিছু সিস্টেম আবিষ্কার করব যাতে সেটা দেখেই আমরা বলতে পারি যে সেই রাশিটা কীভাবে অন্য রাশিগুলোর উপর নির্ভরশীল, সেটাকেই আমরা বলবো মাত্রা। কমন। যেমন উদাহরণের সাহায্যে আমরা খুব ভালো বুঝতে পারবো যে বলের যে মাত্রা, বলের মাত্রা সবারই জানা আছে কি হয় এম এল টি টু দি পাওয়ার -2, তাই না? তাহলে এইখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে বল রাশিটা এম অর্থাৎ ভরের এক ঘাতের উপর নির্ভরশীল, তাই না? ভরের এক ঘাতের উপর নির্ভরশীল, ভরের এক ঘাতের উপর নির্ভরশীল। কমন। এবং এটাকে মুছে দিলাম। এবং এল কি? এল দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যেরও এক ঘাতের উপর নির্ভরশীল। আর যদি বলি সময়ের -2 ঘাতের উপর নির্ভরশীল, তাই না? তাহলে এই বল রাশিটা দৈর্ঘ্য, ভর, সময় এই রাশিগুলির মাত্রার কত ঘাতের উপর নির্ভরশীল সেটা আমরা এই মাত্রাটা দেখে বুঝতে পারছি। কমন। তাহলে এইভাবে আমরা মাত্রাটাকে নিয়ে আসলাম যাতে আমরা বুঝতে পারি যে কোনো একটা ভৌত রাশি কীভাবে প্রাথমিক রাশিগুলির উপর নির্ভরশীল করছে। তাহলে স্যার মাত্রা আমরা কাকে বলবো? মাত্রার ডেফিনেশন কী হবে? এবার আমরা দেখে নেব মাত্রার একটা ডেফিনেশন। কমন। এইখানে লিখে দিচ্ছি মাত্রা। কাকে বলা হয় স্যার মাত্রা? কোনো ভৌত রাশি দৈর্ঘ্য, ভর ও সময়, দৈর্ঘ্য, ভর ও সময় ইত্যাদি প্রাথমিক রাশির উপর, ইত্যাদি প্রাথমিক রাশির যে ঘাতে
উন্নীত তাকে বলা হয় ওই ভৌত রাশির মাত্রা। কমন, কোনো একটা ভৌত রাশি দৈর্ঘ্য, ভর ও সময়, এই তিনটি যে প্রাথমিক রাশি আছে তার যে যে ঘাতে উন্নীত, যেমন যে যে ঘাতে উন্নীত তাকে বলা হয় ভৌত রাশির মাত্রা। যেমন mL(10⁻²), এখানেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাশিমালাটা আছে বল, সেটা m এর এক ঘাতের উপর, দৈর্ঘ্যের এক ঘাতের উপর, সময়ের -2 ঘাতের উপর নির্ভরশীল। তো আমরা মাত্রাকে দেখে নিলাম। এবার তাহলে কি স্যার সব রাশিরই মাত্রা আছে? না, সব রাশির কিন্তু মাত্রা নেই। এমনও রাশি আছে যারা আবার মাত্রাহীন হতে পারে, অর্থাৎ তাদের কোনো মাত্রা নেই। কারা স্যার মাত্রাহীন রাশি? যেসব রাশি হবে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাদের কোনো মাত্রা থাকবে না। ওকে, এবার তাহলে আমরা আলোচনা করব মাত্রাহীন রাশি নিয়ে। মাত্রাহীন রাশি কমন, যেসব রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের বলা হয় মাত্রাহীন রাশি। যেমন স্যার বিকৃতি। বিকৃতি সমান সমান কি হয়? বিকৃতি সমান সমান হয় দৈর্ঘ্যের পরিবর্তন, এটা আমরা অনুদৈর্ঘ্য বিকৃতির কথা বললাম, ঠিক আছে? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। আয়তনের পরিবর্তনের আয়তন বিক্রির কথা বললে এখানে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন হতো। তাহলে এই দুটোই কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা কেটে যাবে, তাহলে এটা হবে মাত্রাহীন। এই মাত্রাহীন রাশির মাত্রাকে 1ও ধরা হয়। ওকে, তাহলে এই গেল আমাদের মাত্রাহীন রাশি। এবার আমাদের কাছে তো প্রচুর ভৌত রাশি ছিল, তাই না? এই ভৌত রাশির মাত্রাগুলোকে আমরা কিভাবে লিখব, এই মাত্রা লেখার নিয়ম কি, এবার আমরা আলোচনা করব। মাত্রা একই সঙ্গে আমরা আগের লেসনে যেটা পড়েছি যে একক, এই একক লেখার নিয়মটাকেও আলোচনা করে নিব। ওকে, তাহলে এবার আমরা দেখব একক ও মাত্রা লেখার কিছু নিয়ম। এবার আমরা আলোচনা করছি একক ও মাত্রা লেখার আন্তর্জাতিক নিয়ম নিয়ে। কমন, এদিকে আমি লিখলাম একক আর এদিকে আমি লিখলাম মাত্রা। ওকে, প্রথম নিয়মটা কি হবে স্যার? যখনই কোনো একটা ভৌত রাশির আমরা একক লিখব, তাহলে ভৌত রাশির একক সাধারণত স্মল লেটার মানে ছোট হরফে লিখতে হয়, ছোট হরফে লিখতে হয়, স্মল লেটারে লিখতে হবে। যেমন স্যার দৈর্ঘ্যের একক মিটার, মিটারকে আমরা লিখব এম অথবা সেন্টিমিটার, এটাও দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে, এটাকে লিখব আমরা এইভাবে সেন্টিমিটার, ক্যাপিটালে নয়। কমন। 2 নম্বর নিয়মটা হচ্ছে, কিন্তু যদি ভৌত রাশির এককটা কোনো বৈজ্ঞানিকের নামে হয়, কোনো বিজ্ঞানিকের নামে হয়, তাহলে সেটাকে আবার ক্যাপিটাল হরফে লিখতে হবে। যদি কোনো ভৌত রাশির একক
কোনো বৈজ্ঞানিক এর নামে হয় তবে সেটা বড় হরফে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন যেমন স্যার, যেমন আমি লিখলাম নিউটন, বলের একক নিউটন, এটা একটা বৈজ্ঞানিকের নাম, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল হরফে লিখব, ক্যাপিটাল এন। অথবা কেলভিন, এটার একটা বৈজ্ঞানিকের নাম, তাহলে এটাকে লিখব আমরা কে, এইভাবে বড় হরফে। ওকে, এবার আসি মাত্রার কথায়। মাত্রার একটাই ফান্ডামেন্টাল নিয়ম, সেটা হলো মাত্রা ভৌত রাশির মাত্রা সবসময় বড় হরফে লিখতে হবে। কমন, ভৌত রাশির মাত্রাকে সবসময় বড় হরফে লিখতে হবে এবং তৃতীয় বন্ধনী, উত্তরটা লেখার সময় তৃতীয় বন্ধনী দিতে হয়। কমন, যেমন একটা ভৌত রাশির মাত্রা বললাম আমি ভর, ভরের মাত্রা আমরা কি লিখব, ক্যাপিটাল এম। এবার এটাকেই উত্তরে লেখার সময় আমরা তৃতীয় বন্ধনীতে প্রকাশ করে লিখব। এইটা হয়ে গেল আমাদের মাত্রা লেখার নিয়ম। ওকে, আচ্ছা, আরও কিছু নিয়ম আছে যেটা এককের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এগুলো আমি মুছে দিলাম। একক লেখার 3 নম্বর নিয়ম কি হয়? 3 নম্বর নিয়ম হয় যে বহু বচন বোঝাতে এস বা ইএস ব্যবহার করা যাবে না। কমন, কোনো একটা ভৌত রাশির একককে বহু বচন বোঝাতে, কিন্তু আমরা যেরকম ইংরেজিতে শিখেছি যে বহু বচন বোঝাতে কোনো একটা নাউনকে বহু বচনে বোঝাতে কী করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু না। যদি আমরা 5 কেজি অর্থাৎ বহু বচন হয়ে গেছে এটা লিখি, তাহলে সবসময় 5 কেজি লিখব, এরকম কখনো লিখব না 5 kgs, এরকম কখনো লিখব না, এটা ছোট হরফে। কমন, 5 kgs এরকম কখনো লিখব না, এটা ভুল। শুধুমাত্র 5 কেজি এটাই লিখব। ওকে, চতুর্থ নিয়ম কি? একক লেখার সময় মাঝে কিংবা শেষে, কি করা যাবে না, শেষে ডট ব্যবহার করা যাবে না। এরকম আমরা সেন্টিমিটার বোঝাতে এরকম সি ডট এম ডট এরকম কখনো লিখব না, সরাসরি কি লিখব হচ্ছে সেন্টিমিটার। ওকে, এইভাবে আমরা এককে লিখব। ঠিক আছে, এবার যদি বলি এই একক কিংবা মাত্রার ক্ষেত্রে গুণ বা ভাগ, যোগ কিংবা বিয়োগ, এই ক্ষেত্রে আমরা একটা নিয়মের কথা মনে রাখব যে যদি গুণ বা ভাগ, গুণ কিংবা ভাগ করতে হয়, ভৌত রাশির ক্ষেত্রে মাত্রা এককগুলোর গুণ বা ভাগ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে নিয়মটা কি, কোনো ভৌত রাশি একক গুণ বা
ভাগ রূপে থাকলে এদের গুণ বা ভাগ করে একক কিংবা মাত্রা এই দুটো একই একক লিখতে হয়। এককের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, গুণ বা ভাগের জন্য যদি কোনো একটা ভৌত রাশি গুণ রূপে থাকে বা ভাগ রূপে থাকে তাহলে আমরা তার একক হোক কিংবা মাত্রা হোক সেটাকে গুণ বা ভাগ করে তার সেই একক কিংবা মাত্রাটা লিখব। যেমন আমি বললাম ত্বরণ, ত্বরণে বেগ পরিবর্তন বাই সময়, তাই না? বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে উপরে কি বসবে? বেগের একক, নিচে সময়ের একক। বেগের একক কি স্যার? মিটার পার সেকেন্ড, আবার সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এই যে রাশিটা আছে সেটাকে আমরা কিভাবে লিখব? গুণ বা ভাগ করে। তাহলে এটা আমরা এইভাবে করলাম ইন্টু এস, তাহলে কি হলো? এম এস স্কোয়ার। এবার মাত্রার এককটা মাত্রা না, এককটা লেখার সময় আমরা সেটাকে এক লাইনের মধ্যে লিখব। তাহলে এটা হয়ে যাবে এম সেকেন্ড মাইনাস 2, নিচেরটা উপরে গেলে একটা মাইনাস নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সেকেন্ড ইন্টু সেকেন্ড আছে সেটাকে গুণ করে লিখতে হচ্ছে। কমন এটাই যদি মাত্রা করতাম, মাত্রা, তাহলে মাত্রা কি হতো? বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস 1 বেগের মাত্রা, আর সময়ের মাত্রা টি। এটাতে তাহলে কি হতো? এল টি টু দি পাওয়ার এখানে মাইনাস 1, এটাকে উপরে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে মাইনাস 2 এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে গুণ বা ভাগ করে আমরা কি করলাম? মাত্রাটাকে লিখলাম। কমন। এরপরে আমরা দেখে নেব যোগ আর বিয়োগ করার ক্ষেত্রে। 6 নম্বর হলো যোগ বিয়োগ। যোগ বা বিয়োগ এই ক্ষেত্রে একক আর মাত্রা নিয়মটা কি? আমরা যেমন ছোটোবেলায় শিখেছি যে আমরা যোগ কাদের করতে পারি? যোগ আমরা সমজাতীয় রাশির করতে পারি, তাই না? যেমন 5 কেজির সঙ্গে 5 কেজি যোগ হবে, কিন্তু কখনো এরকম হয় না যে 5 কেজির সঙ্গে 5 মিটার আমরা যোগ করতে পারবো। তাহলে যোগ আমরা যাদের করব তারা অবশ্যই কি হবে? সমজাতীয় রাশি হবে, অর্থাৎ তাদের এককগুলো সমান হবে। বুঝে গেছি? তাহলে যোগ কিংবা বিয়োগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে তারা অবশ্যই সমজাতীয় রাশি হবে এবং তাদের এককগুলো কী হবে? সমান হবে, এবং তাদের যে মাত্রা সেটাও সমান হবে। তাহলে যোগ বা বিয়োগ রূপে যখনই কোনো সংখ্যা থাকবে তাদের এককটাকে সমান হতে হবে এবং তাদের মাত্রাটাকে সমান হতে হবে। আর যদি এককটা সমান না থাকে তাহলে আমরা এককটা সমান করে নিয়ে যোগটা করব, যদি সমজাতীয় রাশি হয় তো। আচ্ছা, আর যোগ বা বিয়োগ করার সময় শুধুমাত্র আমরা সংখ্যা মানের যোগ করব। যেমন ধরলাম 5 গ্রামের সঙ্গে আমরা 6 গ্রাম যোগ করব, তাহলে কি হবে স্যার? 5 আর 6 শুধু যোগ হবে, গ্রাম আর গ্রাম যোগ করে কিন্তু গ্রামের স্কোয়ার বা 2 গ্রাম এরকম হবে না। তাহলে এটা কি হবে? 11 গ্রাম। কমন, একদম সাধারণ যেভাবে আমরা যোগ করে থাকি, সংখ্যা মানের যোগ করব, এককটাকে পাশে বসাবো। তাহলে যখনই দুটো রাশি যোগ রূপে থাকবে এর অর্থ হচ্ছে যে এদের যে একক সেটা সাধারণত সমান হবে এবং এরা হবে সমজাতীয় রাশি, ফলে তাদের মাত্রাও হবে সমান। ওকে, তাহলে এই গেল আমাদের একক ও মাত্রা লেখার নিয়ম। তাহলে স্যার এইবার আমরা কি করব? এইবার আমরা করব যতগুলো ভৌত রাশি আছে এখনও পর্যন্ত আমাদের কাছে যেগুলো আয়ত্তের মধ্যে রাখা সম্ভব সেগুলোর মাত্রাগুলোকে এক এক করে আমরা এবার দেখব। এখানে লিখলাম ভৌত রাশি, আর এদিকে লিখলাম আমি তার মাত্রা। আচ্ছা, এখানে লিখলাম আমি তার মাত্রা। কমন। 1 নম্বরে আমরা কি শিখবো স্যার? 1 নম্বরে আমরা শিখব যে কোনো দূরত্ব যেটা বোঝাবে, যেমন দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, উচ্চতা হোক, দূরত্ব হোক,
সরণ হোক, এই সবার মাত্রা কি হয় স্যার? এই সবারই মাত্রা হবে ক্যাপিটাল এল। ওকে, নাম্বার টু আমরা দেখব ভর। ভরের মাত্রা কি হয় স্যার? ভরের মাত্রা হবে ক্যাপিটাল এম। এরপর আমরা দেখব সময়। সময়ের মাত্রা কি হয় স্যার? ক্যাপিটাল টি। সময়ের মাত্রা হবে ক্যাপিটাল টি। এরপরে 4 নম্বরে আমরা দেখব ক্ষেত্রফল। এই 3টে ছিল প্রাথমিক রাশি। এবার আমরা চলে গেলাম লব্ধ রাশি। তাহলে মাত্রা লেখার সময় আমাদের ওই যে লব্ধ রাশিটা আছে সেটা কোন কোন রাশির উপর নির্ভরশীল সেটা আমাদের জানতে হবে, তাহলে আমরা সেই রাশিটার মাত্রাটাকে লিখতে পারবো। কমন এই যে ক্ষেত্রফল সমান সমান কী হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এর মাত্রা হবে, দৈর্ঘ্যর মাত্রা আমরা কি লিখেছি? এল। তাহলে এটা হয়ে যাবে এল এর স্কোয়ার। 5 নম্বরে আমরা কি করব? আয়তন। আয়তন ঘনকের ক্ষেত্রে কী হয় স্যার? দৈর্ঘ্য এর কিউব, তাই না? দৈর্ঘ্য এর কিউব। তাহলে এটা কি হয়ে যাবে? এল কিউব। 6 নম্বর, এরপরে আমরা কি লিখবো স্যার? ঘনত্ব। ঘনত্ব সমান সমান কী হয়? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ডি ঘনত্ব ইজিক্যাল টু এম বাই ভি। এই রাশিমালাটা আমাদের মনে রাখতে হবে, ডি ইজিক্যাল টু এম বাই ভি। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। ওকে, তাহলে এর যে মাত্রা, ভরের মাত্রা, ঘনত্বের যে মাত্রা, ভরের মাত্রা আর আয়তনের মাত্রার উপর নির্ভরশীল। তাহলে আমরা কি লিখলাম? ভরের মাত্রা কি হয়? এম। নিচে আয়তনের মাত্রা কি হয়? এল কিউব, তাই না? এল কিউব। তাহলে এটাকে এক লাইনে লিখতে হবে, এম এল টি টু দি পাওয়ার -3। আচ্ছা, এগুলোকে সবগুলোকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখব, কারণ এটা আমরা একদম উত্তরটা লিখছি, তাই তো? এটা হয়ে গেল মাত্রা লেখার নিয়ম। এম এল টি টু দি পাওয়ার -3 আমরা কী বের করলাম? ঘনত্ব। এরপরে আমরা কি করব স্যার? এরপরে আমরা করে নেব 7 নম্বরে বেগ। বেগও লব্ধ রাশি। বেগ সমান সমান কী হয়? সরণ বাই সময়। সরণ বাই সময়, অর্থাৎ ভি ইজিক্যাল টু এস বাই টি। তো এর মাত্রা কী হবে? সরণের মাত্রা কী হয়? সরণের মাত্রা এল, নিচে টি, সময়ের মাত্রা টি। তাহলে হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1। কমন। এরপরে স্যার আমি এগুলো মুছে দিলাম। আরও কিছু রাশিমালা আমরা করব, এগুলো মুছে দিলাম। তারপরে আমরা কি করব? 8 নম্বরে আমরা করব ত্বরণ। ত্বরণ সমান সমান কী হয়? বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন বাই সময় সমান সমান ত্বরণ। ওকে, তাহলে ত্বরণের মাত্রায় কি থাকবে? বেগের মাত্রা আর সময়ের মাত্রা। বেগের মাত্রা কি বের করলাম? এটা এল। আচ্ছা, এখানে লিখছি এল টি টু দি পাওয়ার -1। সময়ের মাত্রা টি। তাহলে এটা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। এই টিটা উপরে চলে গেল, -1 আছে, আরেকটা -1, তাহলে হয়ে গেল -2। কমন। তারপরে 9 নম্বর স্যার। 9 নম্বরে আমরা কি করব? এবার আমরা বের করব বল। বল সমান সমান কী হয়? ভর ইন্টু ত্বরণ। এফ ইজিক্যাল টু এম এ। কী হয়? এফ ইজিক্যাল টু এম এ, ভর ইন্টু ত্বরণ। এফ ইজিক্যাল টু এম এ। তাহলে কী হবে? বলের মাত্রা মানে ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। ভরের মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা বের করলাম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল আমাদের বলের মাত্রা, এম এল টি টু দি পাওয়ার -2। 10 নম্বরে আমরা কি বের করবো স্যার? চাপ।
চাপ সমান সমান কী হয়, পি ইজিক্যাল টু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, পি ইজিক্যাল টু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ, তাই না? তাহলে কী হবে, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, বলের মাত্রা বের করলাম এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফল এর মাত্রা এল স্কোয়ার। এবার এটাকে গুণভাগ করে নিব, কারণ বলেছিলাম মাত্রার গুণভাগ করে নিতে হয়। মানে এখানে একটা এল আছে, এখানে দুটো এল আছে, তাহলে একটা এল থাকবে নিচে, এটা চলে যাবে উপরে, তাহলে হবে এম এল টি টু দি পাওয়ার -1 -2। এটা হয়ে গেল আমাদের চাপের মাত্রা, এম এল -1 টি টু দি পাওয়ার -2। এবার স্যার 11 নম্বরে আমরা কি করব, এবার আমরা করে নেব কার্য। আচ্ছা, কার্যের সঙ্গে আরও দুটো মাত্রা একই, সেগুলো আমি নিচে লিখে দিলাম, শক্তি ও টর্ক। এবার এরকমও কোশ্চেন আসে যে নিচের কোন কোন রাশিগুলির মাত্রা একই হবে লেখো। তাহলে আমরা এখানেই করে দিচ্ছি যে যে রাশিগুলোর মাত্রা এক সেগুলো আমরা এবার লেখা শুরু করলাম। যেমন কার্য সমান সমান আমরা কি জানি, ডব্লিউ ইজিক্যাল টু কী হয়, এফ এস বল ইন্টু সরণ, তাই না? বলের মাত্রা আমরা বের করেছি, তাই তো? এটা এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো বলের মাত্রা, আর সরণের মাত্রা এল, তাহলে এটা হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। মাত্রা গুণ করতে হয়, এটা এল আর এল গুণ করে এল স্কোয়ার কমন। আর কি করা যায়, আর আমরা করব ক্ষমতা। 12 নম্বর ক্ষমতা। ক্ষমতা পি ইজিক্যাল টু কী হয়, ডব্লিউ বাই টি। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, তাই না? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে ক্ষমতার যে মাত্রা, উপরে থাকবে কার্যের মাত্রা, নিচে সময়ের মাত্রা। কার্যের মাত্রা বের করলাম না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে সময়ের মাত্রা টি, এই টিটা নিচে আছে, উপরে চলে গেলে -3 হয়ে যাবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। বলো কেমন লাগছে? এইভাবে কিন্তু আমরা মাত্রাগুলো সহজে বের করতে পারবো। আচ্ছা, আর কি বাকি থাকলো দেখে নিই। আমরা অনেকগুলো করে নিলাম, বল, চাপ, কার্যশক্তি, ক্ষমতা, এগুলো হয়ে গেছে। এবার আমরা দেখব ভরবেগ, বলের ঘাত। তারপরে 13 নম্বরে আমরা দেখব ভরবেগ। সহজ, কথাটার মধ্যে বোঝা যাচ্ছে ভরবেগের মধ্যে কি থাকবে। এটাকে আমরা পি দিয়ে ভরবেগটাকে ডিনোট করে থাকি, মোমেন্টাম, এটাও পি সমান সমান হয় ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, ভর বেগ। ওকে, তাহলে ভরবেগের মাত্রায় ভরের মাত্রা থাকবে আর বেগের মাত্রা থাকবে। ভরের মাত্রা ক্যাপিটাল এম আর বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এটা হয়ে গেল ভরবেগের মাত্রা। 14 নম্বরে আমরা কি দেখব, বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি, এটা আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়ে পড়ব। জে ইজিক্যাল টু এফ ইন্টু টি, বল ইন্টু সময়। তাহলে লেখো বলের মাত্রা, এটা এম এল টি টু দি পাওয়ার -2, সময়ের মাত্রা টি, তাহলে এটাও হয়ে যাবে কি এম এল টি টু দি পাওয়ার -1। এখানে একটা +1 আছে, এখানে -2 আছে, তাহলে হয়ে গেল -1। তাহলে দেখতে পাচ্ছি এই যে ভরবেগ আর বলের ঘাত, এই দুটোর মাত্রাও কিন্তু এক। যেমনটা আমরা এই জায়গাটায় দেখেছিলাম কার্য, শক্তি, টর্ক, এই তিনটার মাত্রা এক, সেরকমই বলের ঘাত ও ভরবেগ এদের মাত্রাও এক। তাহলে এরা হলো একই মাত্রাযুক্ত রাশি কমন। এরপরে আরেকটা আমরা একই মাত্রাযুক্ত রাশি লিখব। তাহলে আমি কি করছি, 14 নম্বর পর্যন্ত করেছি, এটা মুছে দিলাম। সেটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, যদিও সেটাকে আমরা ক্লাস 12-এ পাবো, কিন্তু আমাদের এখানেই পড়ে রাখতে হবে। সেটা কি, 15 নম্বরে একটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর আরেকটা হলো কৌণিক ভরবেগ।
কৌণিক ভরবেগকে আমরা ক্লাস 11এই পাবো। কৌণিক ভরবেগ এই দুটো রাশিরও মাত্রা এক, কিন্তু পরীক্ষায় এসেছে, তাই আমি এখানেই এর সমাধান করে দিলাম। আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবককে আমরা কীভাবে বের করব? আমরা একটা সূত্র জানি, ফোটনের শক্তি, যদিও ক্লাস 12-এ পড়বো, ফোটনের শক্তি E ইজিক্যাল টু হয় এইচ নিউ। এইচটা হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর ইটা হলো ফোটনের শক্তি বা এনার্জি, আর নিউটা হলো কম্পাঙ্ক, কমন। তাহলে এইচ সমান হয়ে যাবে ই এনার্জি নিচে কম্পাঙ্ক, কমন। এবার শক্তি, এই যে কার্য শক্তি, এনার্জির মাত্রা কি? ml² (10⁻²), ml² (10⁻²), আর কম্পাঙ্কের মাত্রা হয় 10⁻⁻1, কমন। কম্পাঙ্কের মাত্রা কি হয়? 10⁻⁻1। তাহলে এর যে মাত্রা সেটা কত হয়ে যাবে? এটা নিচেই -1 আছে, উপরে গিয়ে +1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ml² (10⁻⁻1). এটা নিচে -1 আছে, উপরে গেলে প্লাস হয়ে যাবে, এখানে -2 আছে, একটা +1 যাবে, তাহলে হয়ে যাবে -1, কমন। আর কৌণিক ভরবেগকে আমরা কি অক্ষর দ্বারা প্রকাশ করি? এল। কৌণিক ভরবেগ এল সমান হয় রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব, L = PR। এটা আমরা ক্লাস 11এই পড়বো, L = PR, কমন। রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগের মাত্রায় কি থাকবে? রৈখিক ভরবেগের মাত্রা, অর্থাৎ L = কি লিখলাম? PR, তাই তো? আচ্ছা, রৈখিক ভরবেগ আমরা বের করলাম না? এই যে রৈখিক ভরবেগ ml (10⁻⁻1), রৈখিক ভরবেগ। আর দূরত্বের মাত্রা কি? L, তাহলে এটা হয়ে গেল ml² (10⁻⁻1). তাহলে দেখতে পাচ্ছি এই দুটোর মাত্রা কি? ml² (10⁻⁻1), মাত্রা একই, কমন। তাহলে এখানে আমরা আলোচনা করে নিলাম টোটাল 16টা ভৌত রাশির মাত্রাগুলোকে নিয়ে। সঙ্গে আরেকটা যে কোশ্চেন আসতে দেখা গেছে সেটা হলো কোন কোন রাশিগুলির মাত্রা একই হয় সেটা নিয়ে। এবার আরও কিছু রাশি আছে যাদের মাত্রা একই, সেই রাশিগুলো আমরা লিখে দিচ্ছি। ভৌত রাশি, এখানে এটা মুছে দিলাম। তাহলে যে টপিকটা নিয়ে এবার এগুলো আমি মুছে দিলাম, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একই মাত্রাযুক্ত ভৌত রাশি, কমন। একই মাত্রাযুক্ত ভৌত রাশি 1 নম্বর। তাহলে আমি এটাকেই বললাম, প্ল্যাঙ্কের ধ্রুবক ও কৌণিক ভরবেগ যাদের মাত্রা বের করে আমি দেখালাম ml² (10⁻⁻1). 2 নম্বর আমি এটাকে বলবো কার্যশক্তি টর্ক। কার্যের মাত্রাটা মনে রাখলেই চলবে, ml² (10⁻²), কার্যশক্তি টর্কের মাত্রা একই হয়। ক্ষমতার সঙ্গে কারো মিল নেই, ক্ষমতাটা আমি মুছে দিলাম। তারপরে 3 নম্বরে আমি এটাকে বলবো ভরবেগ বা রৈখিক ভরবেগ আর বলের ঘাত, ml (10⁻⁻1). তাহলে 3টা আমরা দেখে নিলাম। আর কি দেখব? যেগুলো মাত্রাহীন রাশি তাদের একটা লিস্ট আমরা দেখে নেব। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। চার নম্বরে আমি লিখছি মাত্রাহীন রাশি যেগুলো আছে, মাত্রাহীন রাশি কি স্যার এগুলো? যেমন একটা আমরা দেখেছিলাম বিকৃতি, এটা মাত্রাহীন ছিল। 2 নম্বর আমি বলতে পারি কোণ। 3 নম্বর আমি বলতে পারি ঘনকোণ। এরা সবাই মাত্রাহীন রাশি, কারণ এগুলো সবই দুটো সমজাতীয় রাশির অনুপাত। আরেকটা হচ্ছে এটা চাপ, পীড়ন, ইয়ং গুণাঙ্ক, তারপরে দৃঢ়তা গুণাঙ্ক। এদের সবার মাত্রা আবার একই, দৃঢ়তা গুণাঙ্ক, এদের সবার মাত্রা একই। কারটা দিয়ে মনে রাখবো স্যার? চাপেরটা দিয়ে সরাসরি মনে রাখলে হবে। চাপ সমান কি হয়? P = কি বলেছিলাম? F/A, তাই না? বল বাই ক্ষেত্রফল। পীড়নটাও সমান বল বাই ক্ষেত্রফল। এবার ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, এগুলো আমরা
সেমিস্টার 2তে পড়ব স্থিতিস্থাপকতা অধ্যায়ে। ক্লাস 9-এ যদিও আমরা পড়েছি কী স্যার সেই ইয়ং গুণাঙ্কটা, ইয়ং গুণাঙ্ক অর্থাৎ ইয়ং গুণাঙ্ক সমান সমান কী হয়, এটাকে আমরা ওয়াই অক্ষর দিয়ে প্রকাশ করি, আর এটা রাশিমালাটা হয় অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার বিকৃতি কি মাত্রাহীন, এর কোনো মাত্রা নেই, তাহলে শেষমেশ কী পড়ে থাকছে, শুধুমাত্র পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন বলতে একই বোঝাবে মাত্রাগত দিক থেকে কমন। তাহলে পীড়নের মাত্রা কি F/A, তাই এই সব কিছুর মাত্রাই চাপের মাত্রার সমান, সেটা মনে রাখলেই চলবে। চাপের মাত্রা কি বলের মাত্রা হয় বল বাই ক্ষেত্রফল, তাহলে বলের মাত্রা হয় mL T⁻², ক্ষেত্রফলের মাত্রা L², তাহলে এটা হয়ে গেল mL-1 T⁻²। এটা হয়ে গেল আমাদের চাপ, পীড়ন, আয়তন বিকৃতি গুণাঙ্ক ও দৃঢ়তা বৃদ্ধি গুণাঙ্ক সবারই মাত্রা একই। ওকে, কার্যশক্তি টর্ক হয়ে গেছে, চাপ পীড়ন হয়ে গেল। আচ্ছা, বল আর ওজন দুটো তো একই জিনিস, এটা সবারই জানা আছে। এটাকে মাত্রাহীন রাশি, এটা ছিল 4 নম্বর, এটা 5 নম্বর। এবার আমরা 6 নম্বর করব বল ও ওজন। এটা মনে হয় না কাউকে বোঝাতে লাগবে, বল আর ওজন দুটো একই জিনিস, তাদের মাত্রা কী হয়, বলের মাত্রা সমান mL T⁻²। বল আর ওজনের মাত্রা একই mL T⁻²। আর কি আছে, পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি। হ্যাঁ, পৃষ্ঠটানের মাত্রাও সমান হয় পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি। এই দুটোর মাত্রাও একই হয়। পৃষ্ঠটান আমরা নবম শ্রেণীতে পড়েছি, প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত যে বল তাকে বলা হয় পৃষ্ঠটান, তাই না। পৃষ্ঠটান টি বা এস দিয়ে প্রকাশ করা হয়, T = F/A, এটা ছিল পৃষ্ঠটান। তাহলে এটাও পৃষ্ঠশক্তি হবে, এটা পৃষ্ঠশক্তির মাত্রা হবে। তাহলে আমরা কি লিখব, পৃষ্ঠটান বা পৃষ্ঠশক্তির মাত্রা বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি mL T⁻², নিচে ক্ষেত্রফলের মাত্রা না, এটা হবে F/L, দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এটা হয়ে গেল m T⁻², LL বাদ চলে গেল, কাটাকুটি হয়ে বাদ চলে গেল। তাহলে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মাত্রাও সমান m T⁻², কমন। তাহলে এই হচ্ছে আমরা দেখে নিলাম সমস্ত যে রাশিগুলোর মাত্রা এক, তাদের একটা লিস্ট, টোটাল 60টা লিস্ট আমরা দেখলাম। এবার তাহলে আমরা আলোচনা করব মাত্রা বিশ্লেষণ নিয়ে। কি স্যার সেই মাত্রা বিশ্লেষণ? মাত্রা বিশ্লেষণ কিছুই না, আমরা এই যে আমাদের ভৌত রাশিগুলোকে দেখলাম, সেই ভৌত রাশিগুলো অন্য কোনো ভৌত রাশির উপর কিভাবে নির্ভরশীল, কিভাবে তাদের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা অনুসন্ধান করাই হলো মাত্রা বিশ্লেষণ, কেমন। তাহলে এবার আমরা আলোচনা করছি কি মাত্রা বিশ্লেষণ নিয়ে। মাত্রা বিশ্লেষণ এক কথায় আমরা ছোট্ট করে লিখে দিই, মাত্রা বিশ্লেষণ স্যার কি করব, আমরা কোনো ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর কিভাবে নির্ভরশীল ও সম্পর্কযুক্ত সেটা অনুসন্ধান করাই হলো মাত্রা বিশ্লেষণ। ওকে, একে আমরা বলবো মাত্রা বিশ্লেষণ। কোনো ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর কীভাবে নির্ভরশীল এবং তাদের মধ্যে কী সম্পর্ক আছে সেটা অনুসন্ধান করাই হলো মাত্রা বিশ্লেষণ। এবার মাত্রা বিশ্লেষণ স্যার আমরা কোন পদ্ধতিতে করব? মাত্রা বিশ্লেষণ করার একটা পদ্ধতি আছে, সেটাকে আমরা বলবো মাত্রা বিশ্লেষণের সমমাত্রিক নীতি। এবার মাত্রা বিশ্লেষণের পদ্ধতি, কি পদ্ধতিতে আমরা মাত্রা বিশ্লেষণ করে থাকি, মাত্রা বিশ্লেষণ করার যে পদ্ধতি আমরা জানি সেটাকে আমরা কি বলবো, মাত্রা বিশ্লেষণের
মাত্রার সমমাত্রিক নীতি। ইংরেজিতে কি বলবো? প্রিন্সিপালস অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, মাত্রা বিশ্লেষণের সমমাত্রিক নীতি। আচ্ছা, প্রিন্সিপালস হবে না, প্রিন্সিপালই হবে। এই নীতিতে কি বলা হয়েছে যে কোনো সমীকরণের বাম দিকের মাত্রা সমান সমান হবে ডান দিকের মাত্রা। কোনো একটা সমীকরণের বাম দিকের মাত্রা সমান সমান হবে ডান দিকের মাত্রা। 2 নম্বরে কি বলা হয়েছে? কোনো সমীকরণে ভৌত রাশিগুলি যোগ বা বিয়োগ রূপে থাকলে তাদের মাত্রা হবে সমান। কোন একটা সমীকরণে ভৌত রাশিগুলো যদি যোগ কিংবা বিয়োগ রূপে থাকে তাদের মাত্রা হবে সমান। একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। যেমন একটা আমরা সমীকরণ লিখলাম a = b + c, তাহলে এই নীতি অনুযায়ী আমরা বলতে পারবো কি যে a এর মাত্রা এর মাত্রা সমান সমান হবে b + c এর মাত্রা। এই নীতি অনুযায়ী সমীকরণের বাম দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা কি হবে? সমান। এবং 2 নম্বর হচ্ছে যে b + c, সমীকরণের মধ্যে b + c কি আছে? যোগ রূপে আছে, তাহলে b এর মাত্রা ও c এর মাত্রা একই হবে। 2 নম্বর নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি b এর মাত্রা সমান সমান হবে c এর মাত্রা। এই নীতিটা প্রয়োগ করে আমরা মাত্রা বিশ্লেষণ করব এবং এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে স্যার আমরা কি কি করতে পারি এবার আমরা সেগুলো দেখে নেব। মাত্রা বিশ্লেষণের উপযোগিতা বা ব্যবহার। মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা মূলত 3টা জিনিস করতে পারবো। কোনো একটা ভৌত রাশির মান এক একক থেকে অন্য এককে আমরা নিয়ে যেতে পারবো। 2 নম্বর হচ্ছে কোনো একটা সমীকরণের নির্ভুলতা যাচাই করতে পারবো। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করতে পারবো। তাহলে এবার আমরা চলে গেলাম আমাদের নেক্সট টপিক, মাত্রা বিশ্লেষণের উপযোগিতা। কি করতে পারবো? 1 নম্বর হচ্ছে আমরা কি করতে পারবো? কোনো ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে নিয়ে যেতে পারবো। 2 নম্বর হচ্ছে কোনো সমীকরণের নির্ভুলতা যাচাই করতে পারবো। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করতে পারবো। সম্পর্ক প্রতিস্থাপন করতে পারবো। ওকে,
সম্পর্ক প্রতিস্থাপন করতে পারবো। বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আছে সেটা প্রতিস্থাপন করতে পারবো। কেমন? তাহলে এই তিনটা কাজ আমরা করতে পারবো। কোনো ভৌত রাশির মান এক একক থেকে অন্য একক পদ্ধতিতে নিয়ে যেতে পারবো, সমীকরণের সত্যতা নির্ভুলতা যাচাই করতে পারবো, আর বিভিন্ন ভৌত রাশির মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এবার সেগুলো এক একটা করে উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করব। তাহলে আমি নিচের দুটো আগে মুছে দিলাম। আগে আমরা 1 নম্বরটা যাচাই করব যে কোনো ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে আমরা কিভাবে নিয়ে যাব। যেমন আমি বললাম যে আমাকে কি করতে বলা হয়েছে, কোশ্চেনটাতে বলা হলো যে 1 জুল সমান সমান কত আর্ক। এটা হচ্ছে আমার কোশ্চেন। 1 জুল সমান সমান কত আর্ক, এটা বের করো মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ঠিক আছে? এটা বের করার জন্য আমাকে কি কি জানতে হবে, এই যে জুল বা আর্ক সেটা কার একক, সেটা হচ্ছে কার্যের একক, এটা আমাকে জানতে হবে। তাহলে আমি এবার উত্তর করছি। লিখব প্রথমত যে ধরি 1 জুল সমান সমান n আর্ক। আগে আমরা এটা লিখে নেব এবং ভৌত রাশিটি হলো কার্য এর যে মাত্রা, কার্যের মাত্রা কি হয় ml² T⁻²। এখনই আমরা কার্যের মাত্রা বের করেছিলাম, তাই না? ml² T⁻²। ওকে, এরপরে কি করব, এরপরের নিয়মটা হচ্ছে এই যে জুল, এটা কি এসআই পদ্ধতিতে আছে, এটা সিজিএস আর্ক, কার্যের একক আর্ক সিজিএস পদ্ধতিতে আছে। সেকেন্ড যে নিয়মটা সেটা হলো আমরা এরকম করে লিখব যে এটা হলো n1 m1 l1 t1, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য ভর সময় যে প্রাথমিক 3টে রাশি আছে সেগুলো এখানে লিখতে হবে এইভাবে, তাদের মাত্রাগুলো এইভাবে লিখতে হবে। আর এদিকে লিখব n2, যেটা আমরা বের করব n2টা, আর n1টা হচ্ছে এই যে 1 জুল, এখানে 1 যেটা দেওয়া আছে সেটাই হলো n1, এবং এদিকে আমরা লিখলাম m2 l2 এবং t2। কেমন? এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে n1টা কত বললাম 1, সেটা আমরা 1 বসিয়ে দিলাম। এবারে m1 l1 t1 এগুলো কি এসআই পদ্ধতিতে কার্যের মাত্রা, তাহলে কার্যের মাত্রা সিজিএস হোক কিংবা এসআই হোক একই হয়। তাহলে এটাকে আমরা লিখব m1, আচ্ছা এটাতে কোনো পাওয়ার নেই, তাহলে এটাতে কোনো পাওয়ার বসবে না, l1 কার্যের মাত্রাতে l1টা কি হয়, lটা কি হয় স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে l1 এর স্কোয়ার। টিটা কি হয় -2, তাহলে এটা হয়ে যাবে t1 -2। এবং n2টা আমরা বের করব, n2টাই বের করতে বলেছে কত আর্ক, m2টা m2ই থাকবে, l2টা কি হয়ে যাবে স্কোয়ার, কারণ এখানে l এর উপরে স্কোয়ার আছে, আর t2টা কি হয়ে যাবে, t2টা হয়ে যাবে t এর উপরে -2, কারণ এখানে -2 আছে। তাহলে প্রথমবার এইভাবে লিখব n1 m1 l1 t1, n2 m2 l2 t2, সিম্পল। এবং এর পরের বার যে রাশিটা বলবে তার যে আসল মাত্রা সেই অনুযায়ী এগুলোকে লিখব। তাহলে এটা তো 1, এটা বাদ হয়ে গেল। এবার আমরা লিখব তাহলে n2 সমান সমান, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে গেল m1 বাই m2, থার্ড ব্র্যাকেটে লিখলাম ইনটু l1 বাই l2, দুটোর উপরেই স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, ইনটু তারপরে এটা t1 বাই t2 পাওয়ারে কি থাকবে -2 হয়ে গেল। এগুলো কি আছে মাত্রাগুলো, এদেরকে আমরা এবার এককে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, এককে। এমটা কি, m1টা হচ্ছে এসআই পদ্ধতিতে ভরের মাত্রা, তাহলে আমাকে এখানে লিখতে হবে ভরের একক। ভরের একক কী হয়, কেজি, 1 কেজি। সিজিএস পদ্ধতিতে m2টা কি সিজিএস পদ্ধতি, এটা হলো এসআই পদ্ধতি, এটা হলো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, তাহলে এখানে লিখবো আমি গ্রাম, ইনটু এটা l1টা দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, তাহলে এখানে লিখলাম আমি মিটার। আর l2টা দৈর্ঘ্য, এটা হবে সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, এদের উপরে কি আছে স্কোয়ার, ইনটু
সময়ের একক কি সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, এটা 10⁻², কমন। এরপরে কেজি আর এখানে আছে গ্রাম, তাহলে আমাদের কি করতে হবে, দুটো আলাদা আলাদা এককে রাখা যাবে না, একই এককে নিয়ে আসতে হবে, সবগুলোকে আমরা গ্রামে প্রকাশ করব। 1 কেজি = 1000 গ্রাম, নিচে 1 গ্রাম, ঠিক আছে। তারপরে ইন্টু এখানে মিটার সমান 1 মিটার = 100 সেন্টিমিটার, নিচে 1 সেন্টিমিটার, এটাকে কি করে দিলাম স্কোয়ার, ইন্টু আচ্ছা এইটা 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, এর পাওয়ারে আছে -2, তো এটা তো 1 হয়ে যাবে, 1 লিখে দিলাম, ওটা আর না লিখলেও চলতো, 1 হয়ে যায়, 1 লিখে দিলাম। এবার গ্রাম গ্রামে কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে 1000, এখানে সেন্টিমিটার সেন্টিমিটারে কেটে যাবে, তারপরে থাকবে 100 স্কোয়ার, তাহলে এখানে টোটাল 10-এর উপরে কয়টা পাওয়ার হয়ে গেল, এখানে হলো 100 স্কোয়ার, 100 স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার, তাহলে এখানে টোটাল হয়ে গেল 3টা 1000, আর এখানে হয়ে গেল 4টা, 100 স্কোয়ারটা ভেঙে দিলে 4টা, তাহলে টোটাল আমার কাছে হয়ে যাচ্ছে 10⁻4টা আর 3টা 7টা, 10⁻7, তাহলে n2 = আমরা কতবার করতে পারলাম 10⁻7, কমন। অতএব আমরা লিখব যে 1 জুল = 10⁻7 আর্ক, এইটা হয়ে গেল আমাদের উত্তর। এইভাবে আমরা এক একক পদ্ধতি থেকে কোনো গতিরাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কত হয় সেটা বের করতে পারবো। বুঝা গেছে? খুবই সিম্পল। যেটা বের করতে বলবে সেটাকে এইভাবে লিখে দেব, 1 জুল = n আর্গ, তারপরে এখানে লিখবো n1 m1 l1 t1 n2 m2 l2 t2, এই n2টা বের করতে হবে, আর n1টা কোনটা যেটা দেওয়া থাকবে যত জুল বের করতে বলবে। সাধারণত একই বলা থাকবে, যদি অন্য কিছু বলা থাকে তাহলে অন্য কিছু বসাবো, এখানে সেটা বসিয়ে দিলাম। এরপরে এই যে ভৌত রাশিটা তার আসল যে মাত্রা সেটা আমাকে জানতে হবে, কার্যের মাত্রা, এখানে আমি লিখে দেবো কার্যের মাত্রা। এই অনুযায়ী এই যে মাত্রাগুলোকে আমি ধরেছি সেগুলোকে এবার এই অনুযায়ী আমরা লিখব। এম এর উপরে পাওয়ার থাকবে না, এল এর উপরে পাওয়ার থাকবে, আর এটার উপরে -2 থাকবে, সেই অনুযায়ী আমরা লিখে দিলাম। এটা 1টা বাদ হয়ে গেল, n2 = এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, ঠিক আছে। তারপরে দেখো যে এটা করার পরে এই যে মাত্রাগুলো ছিল তাদেরকে এবার আমরা এককে কনভার্ট করব। এম এর একক কেজি, m2 এর একক গ্রাম, l1 এর একক মিটার, l2 এর একক সেন্টিমিটার, এটার সেকেন্ড, এটারও সেকেন্ড, এটা তো কেটেই গেল। এটাকে এবার একে একে করে নিয়ে আসবো, কেজিকে গ্রামে, মিটারকে সেন্টিমিটারে, এটার স্কোয়ার আছে তাই স্কোয়ার এখানে থাকলো, গ্রাম গ্রাম সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে। এখানে 1000, এখানে 100 স্কোয়ার, তাহলে 1000, আর এখানে হয়ে গেলো 10,000, 10⁻7, তাহলে এই গেল 1 জুল = 10⁻7 আর্ক। বোঝা গেছে? এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় মাত্রা বিশ্লেষণের যে উপযোগিতা, সেটা কী ছিল? সেটা ছিল বিভিন্ন সমীকরণের নির্ভুলতা যাচাই করা বা সঠিকতা যাচাই করা। দ্বিতীয় নম্বরটা কি? দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো সমীকরণের নির্ভুলতা যাচাই। ওকে, এটাও একটা উদাহরণের সাহায্যে বুঝে নিব। এখানে আমরা যে নীতিটা প্রয়োগ করব সেটা সেই যে আমরা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি পড়লাম, অর্থাৎ মাত্রার সমমাত্রিক নীতি, সেটা এখানে ব্যবহার করব। ওকে, যেমন আমাকে যাচাই করতে বলা হলো, কোশ্চেনটা দেওয়া থাকলো এরকম, এ নম্বর কোশ্চেন দেওয়া থাকলো s = ut + হাফ at স্কোয়ার। তাহলে বলল যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে যাচাই করো এই সমীকরণটি সঠিক আছে কি না। তো কখন আমরা বলবো যে এই সমীকরণটি সঠিক আছে? আমরা এই সমীকরণটিকে সঠিক তখনই বলতে পারবো যদি মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা দেখাতে পারি যে এই যে সমীকরণ আছে তার বাম দিকের মাত্রা এবং ডান দিকের মাত্রা সমান আছে। ওকে,
তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাম দিকের মাত্রা আর ডান দিকের মাত্রাটাকে সমান দেখানো। এবার আমরা করছি তাহলে উত্তর। এই যে রাশিগুলো সেগুলো সবারই জানা আছে। এস সমান সমান সরণ, ইউ সমান সমান প্রাথমিক বেগ, টি সমান সমান সময়, এ সমান সমান ত্বরণ আর টি সমান সমান সময়। আমরা লিখলাম উত্তর। লিখব প্রদত্ত সমীকরণে বাম দিকের রাশি এস, এটা কি সরণ, এর মাত্রা কত এল, থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম এর মাত্রা কি হলো এল। এবার আমরা ডান দিকের এবং ডান দিকের রাশি প্রথমে কি আছে ইউ প্লাস টি, এর মাত্রা বের করব। এর মাত্রা কি হবে ইউটি, ইউটি এর মাত্রা, ইউ সমান সমান বেগ, বেগের মাত্রা এল, টি টু দি পাওয়ার -1, আর টি, টি এর মাত্রা ক্যাপিটাল টি। তাহলে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এটা টি টু দি পাওয়ার -1 আছে, এটা টি টু দি পাওয়ার 1 আছে, তাহলে দুটো কেটে যাবে, থাকবে শুধু এল, থাকবে শুধু এল। তাহলে এখানে আমরা পেলাম এল। এবং আরেকটা রাশিমালা আছে, এবং আর কি রাশিমালা আছে, হাফ, এখানে ও লিখছি, ও হাফ এ টি স্কোয়ার, এর মাত্রা, এর মাত্রা কী হবে হাফ, একটা ধ্রুবক রাশি, এর কোনো মাত্রা থাকে না অর্থাৎ 1 হয়, আমরা নাও লিখতে পারি। আর এ টি স্কোয়ার, এটা কি ত্বরণ, ত্বরণের মাত্রা এল, টি টু দি পাওয়ার -2, আর টি সময়, এর মাত্রা টি, একটা স্কোয়ার আছে তাই এর উপরে স্কোয়ার। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি এল টি টু দি পাওয়ার -2, এখানে টি, টি এর উপরে স্কোয়ার, তাহলে এরাও কেটে যাবে, তাহলে থাকবে শুধু এল। তাহলে দেখতে পাচ্ছি সমীকরণের বাম দিকের মাত্রাও আমরা কি পেলাম এল, সমীকরণের ডান দিকের রাশিগুলির মাত্রাও আমরা কি পাচ্ছি এল ও এল। অর্থাৎ এটারও মাত্রা এল, এটারও মাত্রা এল, ওভারঅল মাত্রাটা কী হয়ে যাবে তাহলে এল, কারণ মাত্রা যোগ করলে তো বাড়বে না, মাত্রা একই থাকবে, যেটা আমরা যোগ আর বিয়োগ নিয়মের সময় পড়েছিলাম। তো লিখব অতএব সমীকরণটি নির্ভুল, অতএব সমীকরণটির বাম দিকের মাত্রা সমান সমান ডান দিকের মাত্রা, অতএব সমীকরণটি নির্ভুল আছে, অতএব সমীকরণটি নির্ভুল আছে। এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো একটা সমীকরণের নির্ভুলতা যাচাই করতে পারি। কমন। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, সেটা হলো তোমরা এই সমীকরণটা যাচাই করে দেখবে সেটা সঠিক আছে কি না। v = u + at, এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক। এইটা পড়ে তোমরা যাচাই করে দেখবে যে সমীকরণের বাম দিকের যে মাত্রা এবং ডান দিকের যে মাত্রা একই পাচ্ছ কি না। যদি পাও তাহলে লিখবে সমীকরণটা নির্ভুল আছে। কমন। এরপরে আমরা মাত্রা বিশ্লেষণের যে তৃতীয় উপযোগিতা আছে সেখানে চলে গেলাম, যেখানে আমরা বলেছিলাম যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা আর কি করতে পারি, বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা নির্ণয় করতে পারবো। 3 নম্বরে আমরা কি বের করব, বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়, এইটা এবার আমরা যাচাই করে দেখব। ঠিক আছে, এখানেও কিছুই না, কোনো একটা ভৌত রাশি তার আশেপাশে যে রাশিগুলো থাকবে, যে রাশিগুলোর সঙ্গে সে সম্পর্কযুক্ত হবে সেগুলো লিখতে হবে। তারপরে সেই ভৌত রাশিটা কীভাবে ওই ভৌত রাশিগুলোর উপর নির্ভরশীল সেটা আমাদের যাচাই করার জন্য মাত্রা বিশ্লেষণটা ব্যবহার করতে হবে। ওকে, ইন্ডিভিজুয়াল যে মাত্রা সেগুলো জানতে হবে। যেমন আমরা প্রথম যে কোশ্চেনটা করব সেটা হলো সরল দোলকের
পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল নির্ণয়, এটা নির্ণয় করতে হবে। এবার এই সরল দোলক বা পেন্ডুলাম আমরা সেমিস্টার 2তে পড়ব। এটা আমাদের সবারই জানা আছে। এটা একটা সরল দোলক যেটা কি করতে পারে, এইভাবে এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো মোশন করতে পারে, যেটাকে আমরা বলবো দোলন বা কম্পন। ওকে, তাহলে এই যে সরল দোলকটা আছে তার এটা হলো দৈর্ঘ্য, সেটাকে আমি বললাম এম। এটা এই যে পিণ্ডটা আছে সেটার ভরকে আমি বললাম এম, এবং এইখানে যে অভিকর্ষজ ত্বরণ আছে সেটাকে বললাম জি। আর এর যে পর্যায়কাল অর্থাৎ একবার পূর্ণ দোলনের সময় এখান থেকে যাত্রা শুরু করে এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, আবার এখানে পৌঁছাবে, এই যে সময়টা এটাকে বলা হয় পূর্ণ দোলন। তাহলে এই যে সময়টা সেটাকে আমি বললাম টি, পর্যায়কাল যেটাকে আমরা বলবো। তাহলে এই টি কীভাবে এম এল জি এর উপর নির্ভরশীল সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করব, এবার লিখছি আমি অ্যান্সার, লিখব ধরি সরল দোলকের দৈর্ঘ্য সেটা হলো এল, পিণ্ডের ভর সেটা হলো এম, অভিকর্ষজ ত্বরণ সেটা হলো জি, পর্যায়কাল একবার পূর্ণ দোলন করার যে সময় পর্যায়কাল টি, আর অভিকর্ষজ ত্বরণ ধরেই নিয়েছি, পর্যায়কাল টি কমন, এগুলো আমরা ধরে নিলাম। এইবার তারপরে কি লিখতে হবে যে ধরি এই যে পর্যায়কাল টি সেটা এই রাশিগুলোর উপর নির্ভরশীল বলে দেবে। এই যে টি সেটা এই রাশিগুলোর উপর নির্ভরশীল, অর্থাৎ কে একটা কনস্ট্যান্ট নিতে হবে, তারপরে এল এর এক্স ঘাতের উপর, এম এর ওয়াই ঘাতের উপর, জি এর জেড ঘাতের উপর নির্ভরশীল। এটা এইভাবে নির্ভরশীল, এল এর এক্স ঘাতের উপর, এম এর ওয়াই ঘাতের উপর, আর জি এর জেড ঘাতের উপর নির্ভরশীল। এটাও আমাদের ধরে নিতে হবে। আর কেটা কি, কেটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কারণ এই টিটা এর উপরে নির্ভরশীল, এদের সমানুপাতি, ঠিক আছে? তাহলে এই সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হবে। এই কেটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক, কমন। তাহলে আমরা এই যে এল এম জি এই রাশিগুলো সম্পর্কে জানি। এলটা কাকে বোঝাচ্ছে, দৈর্ঘ্যকে, এমটা কাকে বোঝাচ্ছে, ভরকে, জিটা কাকে বোঝাচ্ছে, অভিকর্ষজ ত্বরণকে, টিটা কাকে বোঝাচ্ছে, পর্যায়কাল অর্থাৎ সময়কে। তাহলে এইদিকে আমাদের কী কী লিখে নিতে হবে, কে এটা হলো ধ্রুবক, এটা হলো মাত্রাহীন, ধ্রুবকটা কী হয় সাধারণত মাত্রাহীন। এল এটা হয় দৈর্ঘ্য, এর যে মাত্রা সেটা হয় ক্যাপিটাল এল। আচ্ছা, এখানে কথাটা লিখে দিই, মাত্রা সেটা হয় ক্যাপিটাল এল। তারপরে এম এটা হলো ভর, এর যে মাত্রা সেটা হয় ক্যাপিটাল এম। জি সেটা হয় অভিকর্ষজ ত্বরণ, তার যে মাত্রা, ত্বরণের মাত্রা সমান এল টি টু দি পাওয়ার -2। থার্ড ব্র্যাকেট দিলাম না এখানে, দ্বিতীয়ত এলোমেলো হয়ে যাবে, কমন। এইগুলো আমাদের পাশে ধরে নিতে হবে, মানে লিখে দিতে হবে, ঠিক আছে? এরপরে সিম্পলি আমরা কি করব, এই যে সমীকরণটা ধরেছি এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। এরপরে টি পর্যায়কাল, এর মাত্রা কি হয়, টি হবে। কে ধ্রুবক পদ, এর কোনো মাত্রা থাকবে না, এটা বাদ দিয়ে দিলাম। আর এল বা ধ্রুবকের মাত্রা 1, এটা আমরা লিখতে পারি, লিখে দিলাম। এল দৈর্ঘ্য, এর মাত্রা কি ক্যাপিটাল এল, এর উপরে কি আছে এক্স, তাহলে এক্সটা লিখব। আর ইন্টু এম ভরের মাত্রা ক্যাপিটাল এম, এর উপরে ওয়াই। তারপরে জি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2, এটা থার্ড ব্র্যাকেটে। আর উপরে কি আছে একটা জেড, তাই তো, উপরে জেড, জি সমান এল টি টু দি পাওয়ার -2 আর উপরে একটা জেড। এরপরে কি করব,
এই যে টি যখনই কোনো একটা মাত্রা সিঙ্গেল ডিজিটে থাকবে সেটাকে আমরা ট্রিপল ডিজিটে করতে পারি, অর্থাৎ MLT রূপে লিখতে পারি। কিভাবে স্যার? এটা হচ্ছে এভাবে, এম এর পাওয়ার এখানে হয়ে যাবে 0, এল এর পাওয়ার 0 এবং টি এর পাওয়ার 1। যদি শুধুমাত্র সিঙ্গেল ডিজিটে থাকে তাহলে এইভাবে আমরা একে ট্রিপল ডিজিটে প্রকাশ করতে পারবো, m⁻0, l⁻0, t⁻1। যে কোনো রাশি যদি কোথাও শুধু m থাকে তাহলেও আমরা সেটাকে লিখবো m⁻1, যেটা থাকবে তার উপরে 1, পাওয়ারে কিছু না থাকলে 1 আছে আমরা জানি, l এর পাওয়ার 0, তারপরে t এর পাওয়ার 0, এইভাবে প্রকাশ করতে পারি। কমন? তাহলে এটাকে এইভাবে লিখবো। আর এদিকে l এর পাওয়ার x, এরপরে ইন্টু m এর পাওয়ার y, তারপরে আবার l এর পাওয়ারে z, আর এদিকে t এর পাওয়ারে -2z, এটাকে গুণ করে দিলাম। এর পরের লাইনে এখানে l এর পাওয়ার, এখানে l এর পাওয়ার, দুটো একই জিনিস, তাহলে আমরা লিখব l এর সঙ্গে x প্লাস z, আর mটাতে লিখব y, আর টিটাতে -2z। এবার এই যে সমীকরণটা আছে বাম সাইডে আমরা এটা দেখতে পাচ্ছি m⁻0, l⁻0, t⁻1, আর ডান সাইডে আমরা l⁻x প্লাস z, m⁻y এবং t⁻−2z এইটুকু দেখতে পাচ্ছি। এইবার কি করব? সিম্পলি আমরা এখানে বাম পক্ষ আর ডান পক্ষের তুলনা করব। তাহলে এইখানে আমরা এরকম 3টা ঘর করে দিলাম। এখানে লিখব আমরা তুলনা করে পাই, তুলনা করে পাই। এইখানে আমরা কার তুলনা করব? m এর তুলনা করব। এইখানে আমরা কার তুলনা করব? এইখানে আমরা l এর তুলনা করব। এইখানে আমরা t এর তুলনা করব। আচ্ছা, এবার যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি কি m এর সঙ্গে m, তাহলে কি হবে? y এর পাওয়ার 0। যদি তুলনা করি m⁻, এখানে 0, এখানে m⁻y, তাহলে y⁻ 0। এবার দ্বিতীয় নম্বরে কি পাবো? l, এখানে l⁻0 আছে, l⁻0, আর এদিকে l⁻x প্লাস z, অতএব x প্লাস z = 0। আর তারপরে t⁻ এখানে 1, আর এদিকে t⁻−2z, তাহলে এখানে হয়ে যাবে -2z = 1। এটাই তো পাবো, -2z = 1, এটা পেয়ে যাব। ঠিক আছে, -2z = 1, তাহলে y = 0 পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা আগে বের করে নিব কি, অতএব z = -1/2। এবার এখান থেকে তাহলে আমরা বের করে নেব x = কি হবে? -z = মাইনাস ইন্টু -1/2 = 1/2। তাহলে x আমরা পেয়ে যাচ্ছি শুধু হাফ, z -1/2, y 0। এই যে মানগুলো আমরা এখন বের করে নিলাম x, y, z, সেগুলো আমাদের যে প্রদত্ত সমীকরণ ধরেছিলাম 1 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণে পুট করব, সেটাই হয়ে যাবে আমাদের প্রদত্ত উত্তর। ওকে, তাহলে এই ছবিটা আমি মুছে দিলাম। এবার আমরা লিখব 1 নং সমীকরণে, অতএব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই t = কি হয়? k, তারপরে l এর পাওয়ার কি আছে? x সমান কত বের করেছি দেখো, x সমান হাফ, x সমান হাফ। তারপরে m সমান কত বের করেছি? m এর পাওয়ারে কি আছে? y সমান 0, তাহলে এটা হয়ে যাবে 0। আর আমরা বের করেছিলাম g, এখানে আছে g সমান z, তাহলে এটা সমান কি? -1/2, তাহলে এখানে সমান হলো -1/2। এবার যেটা 0 সেটা বাদ হয়ে যাবে, m⁻0 মানে 1, সেটা বাদ হয়ে গেল। তাহলে t = আমরা পাবো k, l এর পাওয়ার হাফ মানে √1/2, আর g এর পাওয়ার -1/2, তার মানে 1/√, তাই না? তাহলে এটাকে আমরা লিখব √l, আর এটাকে লিখব 1/√g। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি k √l/g। তাহলে এই গেল আমাদের
নির্ণেয় সম্পর্ক। তাহলে এই যে আমাদের পর্যায়কাল টি আছে সেটা ভরের উপর নির্ভরশীল নয়, সেটা শুধুমাত্র পিণ্ডের দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমান, দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতি আর অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতি, এভাবে নির্ভরশীল। কমন। তাহলে স্যার আমরা দেখলাম যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারছি, তাই না? কোনো ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে নিয়ে যেতে পারছি, আবার কোনো একটা সমীকরণের সত্যতা যাচাই করতে পারছি, আর কি বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক বের করতে পারছি। মাত্রা বিশ্লেষণের প্রচুর প্রয়োগ আছে। তাহলে কি স্যার মাত্রা বিশ্লেষণের কোনো সীমাবদ্ধতা নেই? আছে, মাত্রা বিশ্লেষণেরও সীমাবদ্ধতা আছে। এবার আমরা কয়েকটা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। মাত্রা বিশ্লেষণের কি সীমাবদ্ধতা? তাহলে এখন আমরা দেখছি মাত্রা বিশ্লেষণের সেটা সীমাবদ্ধতাটা কি। 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এই যে আমরা এখনই যেটা বের করেছিলাম, সরল দোলকের পর্যায়কাল টি ইজিক্যাল টু কে √L/g, এটা বের করেছিলাম। তো তাহলে কোনো একটা সমীকরণে যদি মাত্রাহীন কোনো ধ্রুবক পদ থাকে, সেই ধ্রুবক পদের মান কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করতে পারবো না। এই যে কে ধ্রুবকটা ছিল, আসলে তার মান কত সেটা আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করতে পারবো না। যেমন এই যে টি, এই যে কে এর যে মান সেটা হয় 2π, সেটা আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু বের করতে পারলাম না। দ্বিতীয় নম্বর কি, যদি একটা সমীকরণের মধ্যে মাত্রাযুক্ত ধ্রুবক পদ থাকে, সেটাও আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করতে পারবো না। মাত্রাহীনটাও বের করতে পারবো না, মাত্রাযুক্তটাও বের করতে পারবো না। যেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে মাত্রাযুক্ত ধ্রুবক পদ যেটা জি, সেটাও কিন্তু এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করতে পারবো না। তৃতীয় নম্বর হচ্ছে যদি কোনো সমীকরণে ত্রিকোণমিতিক কোনো ফাংশন থাকে, লগারিদম থাকে, সেগুলো আমরা বের করতে পারবো না। অর্থাৎ যদি সাইন থিটা, কস থিটা অথবা লগ এন এরকম কোনো রাশিমালা থাকে, সেগুলোও আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রতিষ্ঠা করতে পারবো না। তাহলে এইগুলো গেলো মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ ক্লাসটা হয়ে গেল, তাই আজকে আমি এই পার্ট 2 এখানেই সমাপ্ত করছি। বাকি যেগুলো বাকি থাকলো সেগুলো আমি নেক্সট পার্টে করিয়ে দেবো। ধন্যবাদ।